ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। ঘোষণা হচ্ছে আগামী 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি, যেখানে আছে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা নানান দিক নির্দেশনা। সেই সাথে আপনার আমার স্বার্থ কেমন হবে এবারের মুদ্রানীতি, এর বাস্তবায়ন আসলে কতটাই বা কার্যকর হবে, সাধারণ মানুষের সবচেয়ে বড় শত্রু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে পারবে এই নতুন মুদ্রানীতি, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। অর্থনীতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে মুদ্রানীতি? আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। শুনছিলেন আমি বলছিলাম যে মুদ্রানীতি কেমন হবে। আমরা জানি কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আগামী 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে এই যে মুদ্রানীতি ঘোষণা করা হবে, আসলে কি থাকা উচিত এখানে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু আমরা জানি যে মূল্যস্ফীতি কমানোটাকে এবার প্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, যে মুদ্রানীতি আমরা যেহেতু এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, বিগত কয়েকটা মনিটারি পলিসি পর্যায়ক্রমিক ভাবে আমরা ধারাবাহিকভাবে কন্ট্রাকশন অর্থাৎ সংকুচনমূলক মুদ্রানীতি নিচ্ছি, সেই সংকুচনের প্রভাবটা আসলে কিভাবে অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। এখন আমরা যদি সার্বিক অর্থনীতি বিশ্লেষণ করি যে আসলে মুদ্রানীতির মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে আমরা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, আসলে এটা বলতে বুঝি আমাদের যে প্রবৃদ্ধি সেটাকে ধরে রাখা এবং ধীরে ধীরে হয়তো বৃদ্ধি করা সম্ভব, সাস্টেইনেবল গ্রোথ। আরেকটা জায়গা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আর প্রবৃদ্ধির সাথে সাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কর্মসংস্থান সেই সুযোগ বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চোখ বন্ধ করে সার্বিক অবস্থা যদি পর্যালোচনা করেন তাহলে আমরা গ্রোথের যে প্রবৃদ্ধির কথা বলি সেটা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির দিকে যাচ্ছে না, বরং আমাদের প্রবৃদ্ধিটা কিছুটা সংকুচিত হয়ে আসছে। সেটা সংকুচনমূলক মুদ্রানীতির পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে সংকুচনের কারণেই, সেই সংকুচন মানেই কিন্তু আমি গ্রোথকে স্যাক্রিফাইস করব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, সেটা পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে একটা দেশের প্রবৃদ্ধিকে যখন ওই প্রবৃদ্ধি যতটুকু হওয়ার কথা সেটার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন না হয়, তখন আপনার দেশে যে পরিমাণ শ্রম, আমি বলবো যে গ্রাজুয়েটস এমপ্লয়েড হতে পারছে না, আনএমপ্লয়েড হচ্ছে, এবং 30 লাখের মতো 32 লাখের মতো নতুন নিউ এন্ট্রান্স ইনটু দ্য জব মার্কেট, তাদের সেই কর্মক্ষেত্রটাও কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না। যেটা আমরা কিছুটা স্বস্তি পাই, এই 30 থেকে 32 লাখের মধ্যে 10 থেকে 12 লাখ আমাদের বিদেশে চলে যাচ্ছে, অর্থাৎ বাহিরে একটা বড় কর্মসংস্থান অথবা পড়াশোনা সবকিছু মিলে একটা বড় অংশ চলে যাচ্ছে। এখন আমাদের দেশের ভিতরে বাকিটা যদি পুরোপুরি অ্যাকোমোডেট করতে না পারেন তখন আসলে আমাদের আনএমপ্লয়মেন্টটা বাড়তে থাকে। সেই বাড়তিটা কিন্তু একটা বড় ঝক্কি গেছে সেই করোনার সময়। এখন আমি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে এখন মূল্যস্ফীতির দিকে যদি তাকান কিছুটা স্বস্তি পাচ্ছেন, যেটা হচ্ছে জানুয়ারি মাসে যখন ডিসেম্বরের তুলনা করেন, অর্থাৎ 2 অঙ্ক থেকে আমরা 1 অঙ্কে নামতে পেরেছি, অর্থাৎ 9.92। আমরা ডাবল ডিজিট এই শব্দটা 2 অঙ্ক কথাটা বলা থেকে একটু রেহাই পেয়েছি, কিন্তু 10% কাছাকাছি মূল্যস্ফীতি অনেক। এবারের যে মুদ্রানীতি তার মূল লক্ষ্য হচ্ছে যেহেতু এখন মূল্যস্ফীতিটা কিছুটা কমতে যাচ্ছে, অতএব এই ক্ষেত্রে তারা একটু সংযত আচরণ করবে বলে আমার ধারণা। অর্থাৎ আমি সংকুচনের কথা বলে এখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে সংকুচনের কথাটা বলা হয় সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে এবার বিরত থাকবেন, কারণ আমাদের যে ডিপোজিট রেট এবং ল্যান্ডিং রেট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস গুলা, সেগুলা কিন্তু আমরা একটু জনাব হাতেমের কাছে একটু যেতে চাচ্ছি। আসলে উনি জনাব শাহাদাত হোসেন যে বিষয়টি নিয়ে বলছিলেন, ঋণের সুদ হার বাড়িয়ে আমরা দেখেছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। আসলে এই ঋণের সুদ হার বাড়িয়ে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটা যৌক্তিক, এবং সেক্ষেত্রে কি বিনিয়োগ বৃদ্ধি পাবে বা বিনিয়োগের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ।
সাদাত সাহেব তো অর্থনীতিবিদ, আমি তো অর্থনীতিবিদ না, আমি ব্যবসায়ী। তো অর্থনীতির সংজ্ঞার সাথে মাঝে মাঝে ব্যবসায়ীদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে অনেক ক্ষেত্রে মিলে না। তো আমি, আপনার যদি মনে থাকে, আমি শুরু থেকেই যখনই বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে IMF এর প্রেসক্রিপশনে যে সুদের ঋণের সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে, শুরু থেকেই আমি এটার প্রতিবাদ করে আসছি, বিরোধিতা করে আসছি। আমি জানি না আমার বিরোধিতাটা অর্থনীতির ভাষায় কতটুকু সঠিক, বাট আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে যদি আমি একটা পণ্য কিনতে গিয়ে ব্যাংক থেকে যদি ঋণ নেই, আর সেই ঋণের সুদের হার যদি 15, 16, 17, 18% হয়, তাহলে কি আমি কি ওই 18% কি আমার ওই পণ্যের মূল্যের সাথে যোগ করব না? তো এটা তাহলে কমবে কি করে, এটা আমি বুঝি না। এটা আমার ব্যবসায়ী হিসাব দিক থেকে। তো এখন আমাদের ধারণা যে মূল্য, যে নতুন যে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, তো আমার তো বিশ্বাস যে আমাদের কিন্তু অগাধ বিশ্বাস, বিশেষ করে আহসান এইচ মনসুর সাহেব যখন গভর্নর হলেন, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, এবং অর্থনীতিরা খুব ভালো বুঝেন। সাদাত সাহেব উনি আছেন, ওনারা বলতে পারবেন যে আসলে এইটার সূত্রটা কোথায়, কিভাবে মূল্যস্ফীতি এখানে কন্ট্রোল হবে বা হচ্ছে। এটা আমরা কিন্তু মূল্যস্ফীতি কন্ট্রোল হয়েছে এই কিন্তু আমরা এখনো বাজারে দেখছি না। তো যাই হোক, এখন ওনারা এই ব্যাপারে বলতে পারবেন। আমাদের দিক থেকে এই ব্যাপারে আমরা এইটার সাথে একমত নই যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে মূল্যস্ফীতি কন্ট্রোল হবে। কিছুক্ষণ আগে আমার কাছে আমার অ্যাকাউন্টসের লোকজন এবং কমার্শিয়াল আসছে, মানে 2 দিন 1 দিন পর পরই আসলেই, আমি তো ফ্যাক্টরিতে খুব একটা সময় দিতে পারি না, আজকে আমি ফ্যাক্টরিতে আসি, তো আমার মানে আসলেই ব্যাংকের থেকে কোন দুঃসংবাদটা নিয়ে আসবে ওইটার অপেক্ষায় থাকি। যেমন আজকে একটা দুঃসংবাদ নিয়ে আসছে যে আমরা যেটা আগে মাল এক্সপোর্ট করে ডকুমেন্টস ব্যাংকে দিলে পরে ডকুমেন্টস পারচেস করে আমাদের টাকা দিয়ে দেয়, সাধারণত এটাই নিয়ম, এবিপি করে টাকাটা দিয়ে দেয়, এবং সেটার কোনো এতদিন ইন্টারেস্ট হইতো না। এখন শুনতেছি ওই এইটার উপরও ইন্টারেস্ট বসাই দিছে ব্যাংক, 14% না 15%। তো এই যদি পরিস্থিতি চলতে থাকে, মানে একটার পর একটা দুঃসংবাদ আসবে, আর ব্যাংক এখন কসাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, মানে কোনো খাতে কোথাও কোনো কিছু। জনাব সাদাত হোসেন, তাহলে শিল্পের চাকা সচল রাখতে আসলে কেমন মুদ্রানীতি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। দেখুন, হাতেম ভাই যেটা বলেছেন সেটা একটা বাস্তবতার দিক থেকে বিবেচনা করা, আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমরা থিওরি অনেক সময় কনটেক্সট অনুযায়ী কাজ করে। সেটা আমি যদি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই এখন ইন্টারেস্ট রেট, আমরা যেটাকে পলিসি রেট বলি, রেপো রেট বলি, রেপো রেটের সাথে তখন কমার্শিয়াল ব্যাংকসের যে ল্যান্ডিং রেট, সেটার প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আপনি রেপো রেট বাড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ব্যাংকসের ল্যান্ডিং রেট বাড়ছে, তার মানে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে। কস্ট অফ ডুইং বিজনেস যদি বাড়ে, তাহলে সেটা প্রাইসে গিয়ে রিফ্লেক্ট হয়। প্রশ্নটা হচ্ছে, আমি যদি থিওরিটিক্যালি বলি, কথা হচ্ছে যে উচ্চ সুদের হারে যখন ব্যবসায়ীর খরচ বেড়ে যায়, তখন আসলে ব্যবসায়ীরা সেই পরিমাণ দ্রব্য আর উৎপাদন করতে পারে না। কারণ হচ্ছে উচ্চ দামে যখন তৈরি হয়, উচ্চ দামে, তখন উচ্চ দামে মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যায়। মানুষের যখন ক্রয় ক্ষমতাটা কমে যায়, তখন সে আর আগের পরিমাণ ভোগ করে না, অর্থাৎ ভোগটাকে তখন স্যাক্রিফাইস করে। অর্থাৎ সামগ্রিকভাবে যখন সুদের হার বাড়ে, একটা দেশের জনগণের, বিশেষ করে প্রান্তিক জনগণ, মধ্যবিত্ত জনগণের যে কল্যাণের দিকটা, আমরা বলি ভোগটাই হচ্ছে কল্যাণ, সেই কল্যাণের দিকটা স্তীমিত হয়ে যায়। স্তীমিত হওয়ার কারণে একটা উপরের দিকে দামে ভারসাম্য তৈরি হয়, অর্থাৎ প্রবৃদ্ধি তখন কমে যায়, আনএমপ্লয়মেন্ট একটা দেশের তৈরি হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু তাই তৈরি হয়েছে। কিন্তু এখন যে আমি বলবো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, সেটার মূল লক্ষ্য হচ্ছে আসলে একটু থেমে যাওয়া। যে পরপর অন্তর্বর্তী সরকার 5 বার পলিসি রেট বাড়িয়েছেন, সেটা এখন আর বাড়াবেন না। তারা আপাতত হয়তো 10-এই স্থির রাখবেন, কারণ যেহেতু একটু সামান্য ইঙ্গিত আসছে, বলছে এটা সিজনাল কারণে, ফুড ইনফ্লেশনটা একটু কমে যাওয়ার কারণে। সাদাত হোসেন এবং জনাব হাতেম, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আগামী
6 মাসের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রাখার দিক নির্দেশনা নিয়ে মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর ঘোষণা করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8% মধ্যে থাকে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনো সেটাই বলছি। আমার মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন, সেটাতে কোনো বড় কোনো পরিবর্তন এখনো হয় নাই, সেটা এখনো ইনট্যাক্ট আছে। আমাদের যে উদ্দেশ্য ছিল যে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করবো আমরা, সেখানে আমরা মনে করি যে আমরা মোটামুটিভাবে সাকসেসফুল। আমরা কিন্তু বলছি না যে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখবো, আমরা বলছি যে আমরা একটা স্টেবল এক্সচেঞ্জ মার্কেট সৃষ্টি করব, যেখানে রেটটা মোটামুটি স্টেবল থাকবে। প্রত্যেক ব্যাংকে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে। আমরা একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছি। ব্যান্ডের আপার লিমিট হচ্ছে 122, মাঝখানে যে কোনো জায়গায় ব্যাংকরা অপারেট করতে পারবে এবং করবে। কম্পিটিটিভ ওয়েতেই তারা উইদিন দ্যাট ব্যান্ড অপারেট করবে, এবং সেটাই আমরা দেখতে চাই। আমরা যেটা করেছি যে প্রতিদিন 2 বার করে ব্যাংকগুলো রিপোর্ট করছে আমাদেরকে যে প্রত্যেকটা ব্যাংক কী রেটে, সকালে কী রেটে বিক্রি করছে বা কেনা বেচা করছে, এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে, এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে, এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরে তারা অপারেট করছে বাই অ্যান্ড লার্জ। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা, এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড, এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাংকের স্টেবিলিটি। এক্সচেঞ্জ রেটকে যদি আমি স্টেবল না রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। তার মানে এক্সচেঞ্জ রেটটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে, এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি, আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে, 1.5 বিলিয়নের মতো। তো সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন নতুন মুদ্রানীতি ঘোষণা করছেন আগামী 6 মাসের জন্য। আমাদের সঙ্গে 2 জন অতিথি আছেন, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে, আলোচনা করব মুদ্রানীতি নিয়ে। জনাব হাতেম, আপনার কাছে বিরতির পর আমরা আসবো বলেছিলাম, এবং একটু আসতে চাই একটি বিষয় নিয়ে, যে মুদ্রানীতির বিষয়টি যখন আসে তখন আমরা দেখলাম যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথাটি বলা হয়েছে। আপনি কি মনে করছেন যে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যবসায় ধীরগতি আসতে পারে? আমরা কিন্তু শুনছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিই। সাদাত সাহেব বিরতির আগে যে কথাটা বলছিলেন, যে অর্থনীতির ভাষায় মূল্যস্ফীতি কন্ট্রোলের, মানে যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে মূল্যস্ফীতি কন্ট্রোলের যে সূত্রটা তিনি দিয়েছেন, এটা একেবারেই সঠিক একটা উন্নত দেশের জন্য। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে এটা কোনোভাবেই প্রযোজ্য না। এই কারণে, যেমন ধরেন একটা উন্নত দেশে সব লোকের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু প্রায় কাছাকাছি, মানে কেউ মানে আকাশ পাতাল পার্থক্য কিন্তু নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু এরকম না। আপনি দেখেন, এখানে কিছু লোক আছে এত ধনী, এত টাকার মালিক, তার কাছে ওই পেঁয়াজের দাম 50 টাকা 100 টাকা হইলে তাতে কিচ্ছু যায় আসে না, সে তার এগুলি গায়ে লাগে না, কিন্তু লাগে কার? গরিবের। তো এখন কিছু লোক কিন্তু দাম যতই বাড়ুক সে কিন্তু কিনবেই। আর ব্যাংক থেকে আমি হাই ইন্টারেস্টের কারণে আমি যদি ব্যাংক থেকে টাকা কম নেই, পণ্য আমদানিটা কম করি, তাহলে কি দাঁড়াবে? বাজারে কিন্তু একটা ক্রাইসিস, পণ্যের একটা ক্রাইসিস কিন্তু তখন তৈরি হবে, ফলে অটোমেটিক্যালি সেটার দাম বাড়বে। এই কারণে আমরা মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ইন্টারেস্ট রেট বাড়িয়ে মূল্যস্ফীতি কন্ট্রোল করার এই সূত্র বাংলাদেশে টিকবে না। আপনার কাছে একটু যেতে চাই, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাবো। আমরা বিগত সময় দেখেছি IMF এর একটি প্রভাব কিন্তু সব সময় ছিল। এবার যে মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে, এখানে কি কোনো প্রভাব থাকবে কিনা, বা থাকলেও কোন কোন খাতে কি থাকবে একটু জানাবেন।
ধন্যবাদ। দেখুন, প্রভাব বলতে কি আসলে আমরা তো আমাদের দেশের জন্য করব, এবং যখন অন্য প্রেসক্রিপশন থাকে, সেই প্রেসক্রিপশন যদি বাইন্ডিং প্রেসক্রিপশন হয় এবং সেটা যদি ক্ষতিকারক কিনা সেটা চিন্তার বিষয়। বিষয়টা হচ্ছে যে দেখেন, অধিকাংশ সংস্কারের কথা যেগুলা বলা হচ্ছে, IMF এর সংস্কারের, সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায়। সেটা ট্যাক্স, এনবিআর, সেন্ট্রাল ব্যাংক, আমার ব্যাংকিং, আর্থিক যে প্রতিষ্ঠানগুলোর গভর্নেন্স খারাপ, এইগুলা তো আসলে প্রত্যেকেরই চাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখন আর্থিক মুদ্রানীতি ঘোষণা করছে, এই মুদ্রানীতির মূল লক্ষ্যটাও মাননীয় গভর্নর মহোদয় ক্লিয়ার করেছেন কিছুটা। সেটা হচ্ছে যে আমরা যে ইন্টারেস্ট রেটের কথা বলছি বাড়াতে বাড়াতে, কস্ট অফ ডুইং বিজনেস আর বাড়বে না, ইন্টারেস্ট রেটটা যেন এখন কমাতে পারে। কখন কমাতে পারবে? মূল্যস্ফীতি কমালে কিন্তু এমনিতেই ইন্টারেস্ট রেট কমানো জি সম্ভব। জনাব এবং সাদাত কম হোসেন, আমরা খরচে। একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে, আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাতিমকেও। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।